হ্যালো বন্ধুরা, রামি সার্কেল সীমিত সময়ের জন্য অসাধারণ অফার ও পুরস্কার নিয়ে এসেছে। আপনার দক্ষতা দেখানোর জন্য রামি সার্কেল খুবই নিরাপদ এবং ১০০% আইনি গেমিং অ্যাপ, যেখানে ১ কোটিরও বেশি অ্যাক্টিভ প্লেয়ার রয়েছে। তাই আপনি যদি রামি খেলতে পারেন, তবে খেলে জিতে নিতে পারেন অনেক পুরস্কার। রামি সার্কেলে আপনার কাছে ইপে ডিপোজিটের সবথেকে নিরাপদ সুবিধা রয়েছে, যেমন পেটিএম, ফোনপে, ক্রেডিট অথবা ডেবিট কার্ডের মাধ্যমে আপনি যে কোনো সময় ডিপোজিট করতে পারেন। রামি সার্কেলে রামি খেলা খুবই সহজ এবং এটি ফোনে খুব সহজেই চলে। আপনি নিজেই এটি স্ক্রিনে দেখতে পারেন। তাহলে বন্ধুরা, এখনই ডেসক্রিপশন বক্সে দেওয়া লিঙ্ক থেকে ডাউনলোড করুন এবং রেজিস্টার করেই আপনার প্রথম ডিপোজিটে ২,০০০ টাকা পর্যন্ত ওয়েলকাম বোনাস পান। এই গেমটিতে একটি আর্থিক ঝুঁকির উপাদান জড়িত রয়েছে এবং আসক্তি হতে পারে। অনুগ্রহ করে দায়িত্ব সহকারে ও নিজ ঝুঁকিতে খেলুন। নমস্কার, থ্রিলিং থার্সডের আরেকটি নতুন এপিসোডে তোমাদের সকলকে স্বাগত। আজ শুনবে একটি অন্য স্বাদের গল্প, শ্রী কুণাল মুখার্জির কলমে নশ্বরতা। কুণাল মুখার্জির জন্ম ১৯৯৯ সালে উত্তর ২৪ পরগনা জেলার বেলঘড়িয়ায়। পেশায় একজন মেডিকেল রিপ্রেজেন্টেটিভ। শখের বশেই লেখালেখির শুরু। আজকের গল্প পাঠে ব্রতদীপ, অন্যান্য চরিত্রে সায়ন্তন, অনুশ্রী, স্বস্তিক, কুন্তল, বিশ্বদীপ ও অমিত। পোস্টার ডিজাইনে কৃষ্ণেন্দু। শব্দ সংযোজন অমিত। গল্পের সাউন্ড ডিজাইন ও একটি বিশেষ চরিত্রে আমি প্রীতম। শুনবে থ্রিলিং থার্সডের আজকের নিবেদন, শ্রী কুণাল মুখার্জির নশ্বরতা। দিব্য, আর কতবার ডাকতে হবে বলো তো তোমাকে? ভালো লাগে না আমার রোজ রোজ এভাবে একা একা লাঞ্চ করতে। আজকে রবিবার, আজকের দিনটা তো অন্তত আমাকে একটু টাইম দাও। অভিমানী সুরে বলে উঠল তনয়া। টিভির সাউন্ডটা কমিয়ে দিয়ে তনয়া এবার কিঞ্চিত বিরক্ত প্রকাশ করে। আচ্ছা, তোমার কি খিদেও পায় না নাকি? কিন্তু আমার কথাটা ভেবেছো তুমি একবারের জন্যেও? আমার তো খিদে পায়, বলো। তোমার জন্য আর কতক্ষণ এইভাবে অপেক্ষা করে বসে থাকতে হবে বলো তো আমায়? ধ্যার, আমি উঠলাম, থাকো তুমি একা একা। ডাইনিং টেবিলে চেয়ার ছেড়ে উঠতে যাবেই তনয়া, এমন সময় দিব্য এসে আলতো করে তনয়ার হাতটা টেনে ধরে বসালো চেয়ারে। দুজনের জন্য সাজিয়ে রাখা প্লেটে খাবার বেড়ে দিতে লাগলো দিব্য। এমনিতেই দিব্য নিজে হাতে এক গ্লাস জলও গড়িয়ে খায় না, কিন্তু বেচারা বুঝতে পেরেছে যে তার শ্রীমতী তার উপর এখন বেজায় খাপ্পা হয়ে আছে। এখন সে যদি এইটুকু না করে, তাহলে হয়তো গোটা দিনটাই মান অভিমানে কাটবে। তনয়ের চোখে মুখের থেকে বিরক্তিবোধের ভাবটা আবছা হয়ে যেতে লাগলো। কি করবে বলো? তুমি তো জেনে শুনেই বিয়ে করেছো আমাকে। তোমার স্বামীর কাছে সময়টা কোথায় বলো তো? মজার ভঙ্গিতেই বলে উঠল দিব্য। হ্যাঁ, সেই তুমি তো ভুলেই যাও যে তোমার ল্যাবের বাইরেও একটা জগৎ আছে। আমাদের আশেপাশে কি ঘটছে কি হচ্ছে সে নিয়ে কোনোদিন কোনো খোঁজ রেখেছো তুমি? কেন, কি আবার এমন হলো? কোথায় রিমোটটা দাও দেখি। খবরের চ্যানেল অন করলো দিব্য। শোভাবাজার বস্তি এলাকায় ফের মৃত এক যুবক। বিগত 10 দিনে মৃত 5। কোনো হিংস্র জন্তু হানা দিচ্ছে শহরে, নাকি কোনো সাইকোপ্যাথ কিলার? তদন্তে তৎপর কলকাতা পুলিশ। মাংসটা ভালো করে রান্না করোনি নাকি? কোনো স্বাদ পাচ্ছি না। আমি না ঠিকঠাকই রান্না করেছি, বুঝেছো তো? তোমার মুখে ইদানিং স্বাদ লাগছে না। রোজই যদি মুরগি খাসি এইসব খাও, সপ্তাহে যদি একটা মানুষ 7টা দিনই মাংস খায়, তাহলে তো অরুচি আসবেই স্বাভাবিকভাবেই। ওই জন্যেই তুমি স্বাদ পাচ্ছ না। আরে না না, মাংসর প্রতি অভক্তি না, এই মুরগি আর খাসির মাংসে আজকাল স্বাদ খুঁজে পাই না। দিব্য অর্থাৎ দিব্যেন্দু ঘোষ
পেশায় একজন জেনেটিক্যাল ইঞ্জিনিয়ার। দিব্যুর আপনজন বলতে এখন খালি তনয়া। বাবা মা মারা গেছেন তার বিয়ের 8-10 বছর আগেই। 3 বছর হলো দিব্যু ও তনয়া তাদের বৈবাহিক জীবনের পথ চলা শুরু করেছে। সবই ভালো, কিন্তু তনয়ার অভিযোগ একটাই, দিব্যু তাকে সময় দেয় না। সারাটা দিন নিজের ল্যাবরেটরিতে কি যে কাজে ব্যস্ত থাকে বুঝে উঠতে পারে না তনয়া। ইদানিং নাওয়া খাওয়াও প্রায় ছেড়েই দিয়েছে। নেনে আয় এদিকে, খালি একটু পিঁপড়ের কামড়ের মতো লাগবে। আয়, জলদি তোর হাতটা দে। না, আমাকে আমাকে ছেড়ে দাও, ছেড়ে দাও আমাকে। অশ্রু মিশ্রিত কণ্ঠে বলে উঠল বছর 10-এর বাচ্চাটি। ঘুমটা ভেঙে গেল দিব্যুর। একটা ঢোক গিলল দিব্য। তারপর বিছানার পাশে টেবিলে রাখা বোতলটি থেকে বেশ খানিকটা জল খেয়ে ফেলল এক নিঃশ্বাসে। ঘরের মধ্যে এসি চলছে, তাও দিব্যুর চোখ মুখ ঘামে ভেজা, মুখের অভিব্যক্তি অস্থির। কি এক স্বপ্ন দেখে দিব্য রোজ বারংবার, এই একই স্বপ্ন। স্বপ্নটি যেন তাকে তাড়া করে বেড়াচ্ছে, সবকিছু যেন আবছা আবছা অস্পষ্ট। বিছানাতেই বেশ কিছুক্ষণ বসে দীর্ঘ নিঃশ্বাস নিতে থাকলো। তারপর একটু স্বাভাবিক হতেই বিছানা ছেড়ে উঠে বেরিয়ে গেল বেডরুমের বাইরে। ঘড়িতে বাজে বেলা 11টা। এই কদিন ধরে ঘুম থেকেও উঠতে দেরি হচ্ছে দিব্যর। আর হবে নাই বা কেন, রোজ ভোর রাত অবধি থাকে সে নিজের ল্যাবরেটরিতে। ব্রাশ মুখে গুজে খবরের পেপারটি হাতে তুলে নিয়ে পড়তে লাগলো দিব্য। প্রথম পৃষ্ঠাতেই যেটা চোখে পড়ল, নেকড়ে মানব নাকি সাইকোপ্যাথ কিলার? খুনি আসলে কে? বড় বড় হেডলাইন প্রথম পেজেই। খবরটি বিস্তারিত পড়তে লাগলো দিব্য। ফের শিকার একজন, এইবার ফুটপাতে থাকা এক বাচ্চা। ঘটনাস্থলে টহল দিতে থাকা এক নাইট গার্ড ঘটনার প্রত্যক্ষদর্শী। তিনি প্রথম রাস্তার বিপরীত প্রান্তে টহল দিচ্ছিলেন। রাস্তার অপর প্রান্ত থেকে হঠাৎই ভেসে আসে এক বাচ্চার চিৎকার। সেদিকে তাকাতেই তিনি দেখতে পান কালো একটা অবয়ব ঝুঁকে পড়েছে বাচ্চাটির ওপর। দ্রুত তিনি দৌড়ে যান সেই দিকে। ততক্ষণে সেই কালো জন্তুটি ঘুরে দাঁড়ায় তার দিকে এবং মুখে এক আওয়াজ করে বাচ্চাটিকে নিয়ে পাশের এক গলির অন্ধকারে মিশে যায়। কিছুক্ষণের মধ্যেই ঘটনাস্থলে এসে পৌঁছায় পুলিশ বাহিনী। সেই নাইট গার্ডের সাথে গিয়ে তারা হাজির হয় সেই গলিতে। টর্চের আলোয় দেখতে পাওয়া যায় গলির এক প্রান্তে রক্তাক্ত অবস্থায় পড়ে আছে বাচ্চাটির মাথা। পুলিশ ক্ষতবিক্ষত অঙ্গগুলো শনাক্ত করে ময়নাতদন্ত করতে দেওয়ার ব্যবস্থা করেছে। চোখ মুখ ধুয়ে এসেই ডাইনিং টেবিলে বসতে বসতে দিব্য বলল, তনয়া, এ কি খাবার আছে দাও, প্রচণ্ড খিদে পেয়েছে। দাঁড়াও, দিচ্ছি। কিন্তু এ কি, হাতে গ্লাভস পরে খাবে নাকি তুমি? আর হাতে গ্লাভস পরেছোটাই বা কেন বলো তো? গরমের মধ্যে ট্রাউজার, ফুলহাতা গেঞ্জি, পায়ে মোজা, হাতে গ্লাভস, এইরকম ধরনের সং সেজে বসে আছো কেন ঘরের ভেতর? শেষমেশ সত্যি সত্যি পাগল টাগল হয়ে গেলে নাকি তুমি? আরে না গো, আমার ডাস্ট অ্যালার্জিটা খুব বেড়েছে। সামান্য ধুলো লাগলেই প্রচণ্ড চুল করছে। কোনো রকম ধুলো লাগানো যাবে না গায়ে, তাই এই সংসাজা, বুঝলে? নাও এবার জলদি খাবার দাও দেখি। এমন সময় বেজে উঠল তাদের ঘরের কলিং বেলটি। তুমি বসো, আমি বরং গিয়ে দেখছি কে এলো। বলেই দরজার দিকে এগিয়ে গেল তনয়া। দরজা খুলতেই দরজার ওপারে থাকা মানুষটিকে দেখে খুশিতে আপ্লুত হয়ে পড়ল তনয়া। আরে বাবা, তুমি? আসো আসো, ভেতরে আসো, বসো বাবা। কি খাবে বলো? আরে তোকে এত ব্যস্ত হতে হবে না মা, তুই এসে বস আমার সঙ্গে। আর কেমন আছিস বল? আমি তো ভালোই আছি বাবা, তুমি কেমন আছো বলো? সবই ভালো, কিন্তু শান্তি আর কই রে মা। পুলিশের চাকরি জীবনে আর শান্তি কোথায়? যাকে, এই দেখ না, নতুন এক কেসের দায়িত্বভার পড়েছে আমার উপর। খবরে তো সবই দেখছিস, চারিদিকে কি সব ঘটে চলেছে। বললেন প্রমথেশ বাবু।
প্রমথেশ তালুকদার অর্থাৎ তনয়ার বাবা, কলকাতা পুলিশে কর্মরত একজন ইন্সপেক্টর। তা বাবা দিব্য, তুমি কেমন আছো বলো? তা আপনি হঠাৎ আজ এখানে? প্রমথেশবাবুর আগমনে যে ক্ষুব্ধ হয়েছে দিব্য, তা বুঝিয়ে দিল তার এই পাল্টা প্রশ্নের দ্বারা। তনয়া স্বামীর এইরূপ আচরণে লজ্জায় পড়ে গেল। ব্যাপারটা সামাল দিয়ে বলল, ওর কথাতে তুমি কিছু মনে করো না বাবা। আসলে কয়েকদিন ধরে ও না একটু কেমন যেন খিটখিটে হয়ে আছে, জানো তো। আরে না না, ঠিক আছে ঠিক আছে। আসলে আমি এখানে এসেছিলাম এলাকাটা ঘুরে দেখতে। বিড্রন স্ট্রিট মোড়ের সিসিটিভি ক্যামেরায় ধরা পড়েছে সেই জন্তুটা, যেটা কিনা ঢুকে পড়েছে তোমাদের এলাকায়। ওটাকে সবাই জন্তু বলছে ঠিকই, কিন্তু আমার মনে হয় ওটা কোনো মানুষ, কোনো সাইকোপ্যাথ কিলার। কারণ মৃতদেহগুলোর পোস্টমর্টেম করে জানা গেছে যে তাদের দেহ থেকে মাংস কেটে নেওয়া হয়েছে কোনো ধারালো কিছু ব্যবহার করে, ওই ছুরি জাতীয় কোনো অস্ত্র। আর প্রত্যেকের গায়ে বিভিন্ন জায়গায় যে কামড়ের ক্ষত পাওয়া গেছে তা মানুষের, আর তার থেকে মানুষের ডিএনএও মিলেছে। আর সেই খুনি এই এলাকাতেই গা ঢাকা দিয়েছে, তাই আর কি একটু তল্লাশি করছিলাম। তা সেই জন্য কি এবার আমার বাড়িতে তল্লাশি করতে এলেন নাকি? প্রমথেশবাবুর আগমনে যে দিব্য বেশ একটা খুশি হয়নি, তা বোঝাই যাচ্ছে। আরে না না, আমি এলাম তোমাদের সঙ্গে দেখা করতে, আর সাবধান করতে এলাম যে জন্তুটা তোমাদের এলাকাতেই কোথাও একটা গা ঢাকা দিয়েছে। কিন্তু তোমার চোখ মুখের এ কি অবস্থা? চোখ ঢুকে গেছে, চোখের নিচে কালো দাগ। রাতে কি ঘুমাচ্ছ না নাকি ভালো করে? আসলে বাবা, কদিন ধরেই দিব্য কিসব নিয়ে একটা স্বপ্ন দেখছে, আর সেই ভয়েতে ওর ঘুমটাই ভেঙে যাচ্ছে। বুঝতে পারছে না যে ও আসলে কি দেখছে, কিন্তু বারবার সেই একই স্বপ্নটা দেখছে। তা বাবা দিব্য, তুমি বরং এক কাজ করো। আমারই একজন বন্ধু আছেন, উনি একজন সাইকোলজিস্ট। ওনার সঙ্গে গিয়ে একবার দেখা করতে পারো তার চেম্বারে। উনি বোধহয় তোমার এই সমস্যার কিছু সুরাহা করতে পারবেন। আমি কি পাগল? মানে আপনার কি আমাকে পাগল মনে হয় যে আমি সাইকোলজিস্ট দেখাবো? আহা, সাইকোলজিস্ট কি শুধু পাগলদের জন্য নাকি? তুমি শিক্ষিত হয়েও এমন কথা কি করে বলো? চেয়ার ছেড়েই উঠে ঘরে চলে গেল দিব্য। যাওয়ার আগে একবার পিছন ঘুরে প্রমথেশ বাবুর দিকে হিংস্র দৃষ্টিতে তাকালো। দিব্য কেমন যেন অদ্ভুত আচরণ করছে। আগে তো এমনটা কখনো করেনি। ঘুম না হওয়ার কারণে ওর বোধহয় কোনো সমস্যা হচ্ছে, মানসিকভাবে হয়তো ও ভেঙে পড়ছে। তুই আর দেরি না করে বরং ওকে নিয়ে একবার চলে যা আমার বন্ধুর চেম্বারে। আমার বিশ্বাস অর্ধেন্দু কিছু সুরাহা নিশ্চয়ই করে দেবে। কিন্তু যাব কি করে বলো তো তুমি? সারা দিনই তো নিজের ল্যাবরেটরির বাইরেই বেরোই না সে। কি যে ছাতার মাথা কাজ না রিসার্চ করে কে জানে। আর দেখলেই তো তুমি, সাইকোলজিস্টের কথা শুনে কেমন করে উঠে চলে গেল। তোমার মনে হয় ও যাবে আদৌ? আচ্ছা, তাহলে আমি বরং কাল সকালে একবার অর্ধেন্দুকেই তোদের বাড়িতে আসার জন্য বলবো। আশা করি আমার কথাও রাখবে। যাকে সাবধানে থাকিস তোরা, আমি এখন আসছি। না না না, কেউ গুলি করবে না, এটা আমার অর্ডার। কিন্তু স্যার, ওটা যখন তখন পালিয়ে যেতে পারে, কিংবা আক্রমণও করতে পারে আমাদের ওপর। আর একটা জন্তুকে জ্যান্ত ধরে লাভ কি? তাকে দিয়ে তো আর এই খুনগুলো স্বীকারোক্তি নেওয়ানো যাবে না। অবশেষে আজ ধরা পড়েছে জন্তুটি। রাস্তার একধারে অসহায় হয়ে ছটফট করছে জন্তুটি। রাস্তার চারিদিকে জন্তুটিকে ঘেরাও করা হয়েছে। কালো লোমশ শরীরটা রাস্তার কম্পমান ল্যাম্পোস্টির আলোতে ঠিকঠাক দেখা না গেলেও বোঝা যাচ্ছে যে সেই জন্তুটির শারীরিক গঠন আদপেও কিন্তু কোনো চতুষ্পদী জন্তুর মতন নয়। দুই পায়ের উপর ভর দিয়ে দাঁড়ানো, কিন্তু সামনের দিকে দুই হাত হাঁটু অবধি ঝুলছে, ঠিক যেন জবুথবু ভাবে দাঁড়ানো। একেই এই রাস্তার আলো কম্পমান। তারপর জন্তুটি মুখ নিচু করে দাঁড়িয়ে আছে, সারা গা ঢাকা কালো কালো লম্বা লোমে।
ঠিক যেন কোনো নেকড়ে মানব। স্যার, কিছু একটা করতে হবে জলদি, নইলে ওই ওয়্যারউলফ যদি আক্রমণ করে বসে আমাদের। জন্তুটি তখনও আওয়াজ করে চলেছে মুখ থেকে। পাগলের মতো কথা বলো না, ওটা ওয়্যারউলফ নয়। আমি নিশ্চিত ওটা কোনো মানুষ। অনেক দিন ধরে অপেক্ষার পর আজকে একে হাতের নাগালে পেয়েছি। একে আমি জ্যান্ত ধরব, তারপর ফাঁসি অবধি টেনে নিয়ে যাব। ট্রাঙ্কুইলাইজার বন্দুকটি বার করে আমাকে দাও। কিন্তু স্যার, ট্রাঙ্কুইলাইজারের ডার্টে যে ডোজ আছে তাতে জন্তুটির মূর্ছা যেতে প্রায় 10-15 মিনিট লেগে যাবে। ততক্ষণে যদি কোনো অঘটন ঘটে যায়। বেশি কথা না বাড়িয়ে জলদি দাও। প্রমথেশ বাবুর আদেশ মতোই কনস্টেবলটি এসে ওনার হাতে ট্র্যাঙ্কুলাইজার বন্দুকটি দেয়। প্রমথেশ বাবু এক মুহূর্তও সময় নষ্ট না করে বন্দুকটি জন্তুটির দিকে তাক করে ধরে ট্রিগার চেপে ধরলেন। একটি শব্দ হলো বন্দুক থেকে, আর সাথে সাথেই শোনা গেল সেই জন্তুর পাশবিক আর্তনাদ। বোঝা গেল যে আলো আধারিত প্রমথেশ বাবু লক্ষ্যভ্রষ্ট হননি। ডার্টটি জন্তুটির গায়ে লেগেছে। ওখানে উপস্থিত সকল পুলিশকর্মী ভেবেছিল হয়তো এইবার বুঝি জন্তুটি মূর্ছা যাবে, খালি আর মিনিট 10 অপেক্ষা। ঠিক তখনই সবার সামনে ঘটে গেল ঘটনাটি। জন্তুটি পিছনে ঘুরেই এক লাফে টপকে ফেলল পাঁচিলটি। প্রমথেশ বাবু দ্রুত পিছু নিলেন জন্তুটি। প্রমথেশ বাবু দৌড়াচ্ছে, আর তার আগে আগে জন্তুটি। অন্ধকারে দেখা যাচ্ছে মাঝে মাঝে জন্তুটিকে এক একবার লাফ মেরে পাঁচিল টপকাচ্ছে এক একটা বাড়ি। একের পর এক বাড়ি পেরিয়ে চলেছে জন্তুটি। প্রমথেশ বাবুও সমান বেগে রাস্তা ধরে দৌড়াচ্ছেন, যে করেই হোক ধরতেই হবে। অবশেষে এই বাড়ির ভেতর জন্তুটিকে লাফ দিতে দেখা গেল, আর সাথে সাথে ধরাম করে পড়ার এক শব্দ। ঠিক কাঠের উপর ভারী কিছু পড়লে যেমন শব্দ হয়, এইবার বোধ হয় জন্তুটি মূর্ছা গেছে, আর ওই বাড়ি থেকে উঠতে দেখা গেল না জন্তুটিকে। প্রমথেশ বাবু এসে থামলেন বাড়িটির সামনে। কি সর্বনাশ! এটা তো দিব্য আর তনয়ার বাড়ি। সর্বনাশ! জন্তুটি এসে পড়েছে ওদের বাড়িতে। শিগগিরই ধরতে না পারলে কখন যে কি অঘটন ঘটিয়ে বসে জন্তুটি। প্রমথেশ বাবু দ্রুত ঢুকে পড়েন ওদের বাড়িতে। মোবাইলের ফ্ল্যাশ জ্বালিয়ে এক হাতে ধরে অপর হাতে শক্ত করে বাগিয়ে ধরে পিস্তলটি। বাড়ির চারিদিকে খুঁজে দেখলেন তিনি, কিন্তু কোথায়? এখানে তো কিছুই নেই। তবে কি অত বড় একটা প্রাণী বেমালুম হাওয়ায় মিলিয়ে গেল নাকি? রাত 2টোর সময় টিং টিং শব্দে বেজে উঠল দিব্যর বাড়ির কলিং বেলটি। প্রায় 5 মিনিট কেটে গেছে, কেউ দরজা খুলছে না। প্রমথেশ বাবু বারংবার কলিং বেলের সুইচ চেপেই যাচ্ছেন। দিব্য এসে দরজা খুলল। ঢুলু ঢুলু চোখে তাকালো সে। বোঝাই যাচ্ছে ঘুম থেকে উঠে এসেছে সে। চোখে মুখে এখনো ঘুম। কি হলো আপনি এত রাতে? সম্পূর্ণ ঘটনাটি বিস্তারিত ব্যাখ্যা করলেন প্রমথেশ বাবু। শুনে দিব্য বলল, কোথায়? না তো, এমন কিছু আমাদের বাড়িতে আসেনি। আপনি এখন আসুন। বলেই মুখের উপর দরজাটা আটকাতে যাবে দিব্য। কিন্তু তনয়া কোথায়? এতক্ষণ ধরে বেল বাজালাম, ডাকাডাকি করলাম, আমার আওয়াজ শুনেও বেরোয়নি। তনয়া ঘুমোচ্ছে। কিন্তু আমার মেয়ের ঘুম তো বরাবরই খুব পাতলা। অল্প আওয়াজেই যেখানে ওর ঘুম ভেঙে যায় সেখানে কলিং বেলের আওয়াজ, আর আমার এত জোরে ডাকাডাকির পরও ওর ঘুম ভাঙেনি। স্ট্রেঞ্জ। এত রাতে মানুষ ঘুমোবে না তো আর কি করবে? আর এমনিতে ওর শরীরটা আজকে একটু খারাপ। খামোখা দিলেন তো আমার ঘুমটা ভাঙিয়ে। প্রমথেশ বাবু দিব্যর দিকে তাকিয়ে কি যেন একটা ভাবলেন, তারপর কি যেন একটা বলতে যাবেন। ঠিক তখনই দিব্য ওনার মুখের সামনে দরজাটা বন্ধ করে দিলেন। দিব্যর এমন ব্যবহারে প্রমথেশ বাবু বেশ খানিকটা ক্ষুব্ধ হলেন। দিন দিন তার ব্যবহার কেমন যেন পাল্টে যাচ্ছে। দুপুর 1টা বাজে। ঘুম থেকে উঠে হাতে পায়ে গ্লাভস, মোজা, ফুল হাতা গেঞ্জি, ট্রাউজার পরে ডাইনিং কাম ড্রয়িং রুমে এসে হাজির হলো দিব্য। সে কি,
তুমি উঠে পড়েছো? যাও, জলদি গিয়ে হাত মুখ ধুয়ে ফ্রেশ হয়ে এসো। সোফায় বসে থাকা আগন্তুক ব্যক্তির দিকে ঘাড় ঘুরিয়ে তাকাতে তাকাতে চলে গেল দিব্য। মিনিট 5 পর হাত মুখ ধুয়ে এসে সোফায় বসল সেই আগন্তুকের মুখোমুখি। নমস্কার দিব্য, আমি সাইকোলজিস্ট অর্ধেন্দু বসু। তনয়া এবং প্রমথেশের কাছ থেকে আমি ইতিমধ্যে শুনেছি ঘটনাটা, তাও আমি একবার সম্পূর্ণটা তোমার মুখ থেকে শুনতে চাই। তুমি এই ইজি চেয়ারটায় বসো, এখন রিল্যাক্স করো, কোনো চিন্তা নেই, চোখ বন্ধ করে রিল্যাক্স হও। বোঝা যাচ্ছে অর্ধেন্দুবাবু দিব্যকে হিপনোটাইজ করলেন। ফিরে যাও তুমি তোমার স্বপ্নে। কি কি দেখতে পাচ্ছ তুমি? আমি দাঁড়িয়ে আছি কোনো একটা হালকা অন্ধকার জায়গায়। আমার থেকে কয়েক গজ দূরেই দাঁড়িয়ে আছে আমার বয়সী একটা বাচ্চা আর আর একটা লোক। হ্যাঁ, একটা লোকটা বাচ্চাটার হাত চেপে ধরে কি একটা ফুটিয়ে দিচ্ছে বাচ্চাটার হাতে। একটা ইনজেকশন। বাচ্চাটা ছাড়ানোর আপ্রাণ চেষ্টা করছে, কিন্তু পারছে না। তারপর বেশ কিছুক্ষণ কারোর মুখে কোনো কথা নেই, সব নিস্তব্ধ। আমি দাঁড়িয়ে আছি সেই জায়গায়। আমার থেকে কিছুটা দূরত্বে দাঁড়িয়ে আছে আমার বয়সী একটা ছেলে। বয়স বছর 22 হবে। ছেলেটাকে হুবহু আমার মতন, হ্যাঁ হুবহু আমার মতন দেখতে, কিন্তু ছেলেটার সারা গায়ে কেমন কালো কালো লোম। লোকটা ছেলেটাকে কিছু একটা বলছে। তারপর হঠাৎ ছেলেটা লোকটার উপর ঝাঁপিয়ে পড়ল এবং লোকটার ঘাড়ে একটা কামড় বসিয়ে এক খাবলা মাংস তুলে আনলো। না বাবা! আচমকাই চিৎকার করে উঠল দিব্য। তার চোখ মুখ এখন ঘামে ভেজা। রিল্যাক্স রিল্যাক্স দিব্য, রিল্যাক্স। নাও জলটা খাও। বলেই হাতের সামনে থাকা জল ভর্তি গ্লাসটা এগিয়ে দিল দিব্যর দিকে। দিব্য কয়েক ঢোক জল খেয়ে গ্লাসটি রেখে দিল টেবিলে। কিন্তু তোমার বাবা তো নিখোঁজ হয়ে গিয়েছিলেন না? আমি যতদূর জানি উনি তো একজন পশু বিজ্ঞানী ছিলেন, পশুদের নিয়ে গবেষণা করতেন। শেষ বয়সে কি একটা রিসার্চ করতে করতে তিনি প্রায় উন্মাদের মতো হয়ে গিয়েছিলেন এবং তারপর নিজের স্ত্রীকে হত্যা করে পালিয়ে গিয়েছিলেন বাড়ি ছেড়ে। এবং তখন তোমার বয়সও ওই 21 কি 22 হবে কি, তাই তো? আমি কি ঠিক বলছি দিব্য? তাহলে তুমি স্বপ্নে যে দৃশ্য দেখলে ঘটতে, ওখানে তোমার বাবাকে কি করে দেখলে? অর্ধেন্দুবাবুর ফোনটা এমন সময় বেজে উঠল। বলুন। ঠিক আছে, আমি ফেরার পথে দেখা করছি। হ্যাঁ, তা কোথায় ছিলাম আমি? হ্যাঁ দিব্য, তুমি আমার কথার উত্তর দিলে না যে? বললাম তো আমি জানি না। আপনি কি বুঝলেন? এইবার তনয়া প্রশ্নটা করল অর্ধেন্দুবাবুকে। কি যেন একটা মনে মনে ভেবে নিলেন। তারপর তনয়ার দিকে তাকিয়ে বললেন, ও তেমন কিছুই না। আসলে দিব্যর বাবার নিখোঁজ হয়ে যাওয়াটা এখনো ভুলতে পারেনি, বলা ভালো মেনে নিতে পারেনি। অনেক সময় কি হয় বলতো, যখন কোনো কিছুকে বা কোনো কারণকে, যেটা আমরা জানি
কিন্তু আমাদের মন সেটা মেনে নিতে পারছে না। তখন আমাদের অবচেতন মন নিজের মতন করে ব্যাপারটাকে গড়ে নেয়, নিজের মতন করে একটা নতুন কারণের জন্ম দেয়। দিব্যর একটু ভালো করে ঘুমের প্রয়োজন। আমি একটা ওষুধ দিয়ে যাচ্ছি, এটা ওই খাবারের সাথে মিশিয়ে দেবে। খাবারের সাথে মিশিয়ে দেব কেন? না মানে এমনিও তো খেতে পারে। দেখো, এইসব কেসে যে ভিকটিম থাকে সে হ্যালুসিনেট করে, এটা ঠিকই, কিন্তু তার মনে হয় যে সে একেবারেই সুস্থ। আর দিব্য যেরকম একরোখা ছেলে, ওকেই ওষুধ দিলে ও খাবে বলে মনে হয় না। সেই কারণেই আমি খাবারের সাথে মিশিয়ে দিতে বললাম। আচ্ছা, তাহলে আমি এখন চলি, আমার একটু তাড়া আছে। আর তোমাকে যেমন বললাম মনে করে ওষুধটা খাইয়ে দিও। আচ্ছা বেশ, তাই করব আমি। দুপুর 1:12। নিদ্রাচ্ছন্ন অবস্থায় চোখ ডলতে ডলতে বেডরুমের বাইরে বেরিয়ে এলো দিব্য। কি, কাল রাতে ঘুম কেমন হলো? প্রমথেশ বাবুর কণ্ঠস্বরে চমকে উঠল দিব্য। তারপর ডান দিকে ঘুরে দেখল সোফার উপর বসে আছে প্রমথেশ ও অর্ধেন্দুবাবু, এবং তাদের পাশে দাঁড়িয়ে আছে তনয়া। কেমন এক ভয়ার্ত চোখে তাকিয়ে আছে তনয়া তার দিকে। কি হচ্ছে কিচ্ছু বুঝতে পারছে না দিব্য। এইবার অর্ধেন্দুবাবু বলে উঠলেন, কাল রাতে তো অভুক্ত থাকতে হয়েছে, এখন নিশ্চয়ই খুব খিদে পেয়েছে তোমার। খিদে পেয়েছে ঠিকই, কিন্তু কালকে রাতে অভুক্ত ছিলাম কে বলল? তনয়া, কিছু খাবারের ব্যবস্থা করো দেখি। কিন্তু তুমি এমন ভয় পাচ্ছ কেন? তোমাকে দেখে তো যে কোনো স্বাভাবিক মানুষই ভয় পাবে। মানে এই সকাল সকাল কি সব ভুলভাল বকছেন আপনারা বলুন তো? একবার আয়নার সামনে গিয়ে দাঁড়াও, সব পরিষ্কার হয়ে যাবে। আয়নায় নিজেকে দেখেই চমকে উঠল দিব্য। তার সারা হাত গলা বেয়ে ঝুলে আছে লম্বা লম্বা কালো কালো লোমের রাশি। অর্ধেন্দুবাবু বলে উঠলেন, হ্যাঁ, আসলে ঘুমের ওষুধের ঘোরে, তারপর প্রচণ্ড খিদের তাড়নায় তুমি ঘুম থেকে উঠেই তোমার রুমের বাইরে চলে এসেছো, কিন্তু তুমি গেঞ্জি, মোজা, গ্লাভস ইত্যাদি পরতে ভুলে গেছো। এতদিন ডাস্ট অ্যালার্জি বলে যে নিজের এই রূপটাকে তুমি সবার থেকে গোপন করে রাখছিলে দীপ্ত, তুমি ভালো করেই জানতে যে দিব্যর ডাস্ট অ্যালার্জি আছে। প্ল্যানটা কিন্তু ভালোই কষেছিলে, মানতে হবে দীপ্ত। দীপ্তরূপ ঘোষ। কি 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 সব আবল আবল তাবল বলছেন? দীপ্ত দীপ্ত আমার ভাই ছিল। সত্যিটা এবার ধরা পড়ে গেছে। তুমি যে দীপ্তরূপ, দিব্যর ভাই, তা আমরা জানি। শুধু ভাই নয়, যমজ ভাই। থানায় ফাইল এবং দিব্যর এই ডায়েরিটা ঘেঁটে সবই জেনে গিয়েছি আমি। তুমি নিশ্চয়ই ভাবছো কি করে। খুলে বলি শোনো। সেদিন মাঝরাতে যখন তুমি দরজা বন্ধ করে দিলে আমার মুখের উপর, মাথা নিচু করে নিচের দিকে তাকাতেই আমার চোখ পড়ল দরজার গোড়ায় পাপোশের উপরে। দেখি একটা লম্বা পুরু কালো লোম পড়ে আছে। মানুষের স্বাভাবিক লোম তো ওটা নয়। আমার কেমন একটা অদ্ভুত লাগলো। আমি লোমটা কুড়িয়ে একটা এয়ার টাইট প্যাকেটে সংরক্ষণ করে রাখি। তারপর তোমার বাড়ির বাগান হয়ে গেটের দিকে এগিয়ে যাচ্ছিলাম, এমন সময় আমার পায়ের তলায় কিছু একটা ঠেকলো মনে হলো। তাই আবার ওই জায়গায় পা দিয়ে আরো একবার লাথি মারলাম। ঠক করে কাঠের ওপর একটা আওয়াজ হলো। অদ্ভুত লাগলো ব্যাপারটা। মাটির ওপর এমন কাঠের আওয়াজ। মোবাইলের ফ্ল্যাশটা জ্বালিয়ে মাটির উপর ফেলে দেখলাম একটা কাঠের পাটাতন। সেটা খুলে ভিতরে আলো ফেলতেই দেখলাম কয়েক ধাপ সিঁড়ি। সেই সিঁড়ি ধরে নিচে অন্ধকারে নেমে গেলাম মোবাইলের ফ্ল্যাশটা অন করে। ফ্ল্যাশের আলোয় চারপাশটা দেখে বুঝলাম এটা একটা ল্যাবরেটরি। এটা তো দিব্যর ল্যাব। দেখি একটা সিঁড়ি উঠে গিয়েছে উপরে একটা দরজার কাছে। বুঝলাম ওটা উপরের ঘরে যাওয়ার দরজা। এটাও বুঝলাম যে ওটা বাগানের মধ্যে দিয়ে ল্যাবরেটরিতে আসার একটা গুপ্ত পথ। ঘুরে দেখতে গিয়ে চোখে পড়ল আরও একটা বন্ধ দরজা, যেটা বাইরের দিকে ঠেস দেওয়া।
দরজাটা খুলে দেখতে যাব এমন সময় কারোর পায়ের আওয়াজ পেলাম। বুঝলাম তুমি আসছো, তাই দ্রুত বেরিয়ে এলাম বাইরে। আসার সময় টেবিলের ওপর রাখা ডায়েরিটা সঙ্গে করে নিয়ে এলাম। পরে আমি যখন টিমের কাছে ফিরে এলাম তখন ওরা জানালো ঘটনাস্থলে ওরা একটা লম্বা কালো লোম পেয়েছে। লোমটা আমি চেয়ে নিলাম ওদের থেকে। তারপর পরীক্ষা করে দেখলাম দুটো লোমই একই রকম। আমার কেমন যেন একটা সন্দেহ হলো। লোম দুটোর ফরেন্সিক টেস্ট করাতে পাঠিয়ে দিলাম। তারপর থানায় গিয়ে এই ডায়েরিটা পড়ে ফেললাম। ডায়েরিটায় কি লেখা আছে জানো নিশ্চয়ই, তাও সংক্ষেপে সারমর্মটা বলে দিই কেমন। ডায়েরিটা লেখা আছে, আমি দিব্যেন্দু ঘোষ, পেশায় একজন জেনেটিক্যাল ইঞ্জিনিয়ার। আমার বাবা ছিলেন একজন পশু বিজ্ঞানী। একদিন হঠাৎ ওনার মাথায় অমরত্ব লাভের নেশা চেপে বসল। তিনি আমাকে প্রায় বলতেন যে গল্প কথায় আমরা যে ওয়্যারউলফের কাহিনী শুনি আসলে শুধু গল্প কথায় নয়, বাস্তবেই তাদের অস্তিত্ব ছিল অতীতে। বাবা মনে করতেন এই ওয়্যারউলফ বা নেকড়ে মানবরা অমর। তাই বাবা বলতেন যে তিনি এক রিসার্চ করছেন যাতে করে কিনা কোনো মানুষ নিজের ইচ্ছে মতোই নিজেকে ওয়্যারউলফ মানে নেকড়ে মানবে পরিণত করতে পারবে, আবার নিজের ইচ্ছে মতন যখন তখন মানুষও হতে পারবে। সাথে সাথে সেই মানুষের মধ্যে চলে আসবে ওয়্যারউলফের সকল অতিমানবিক ক্ষমতা এবং সবথেকে বড় ব্যাপার হলো সে লাভ করবে অমরত্ব। হ্যাঁ, এই অমরত্বের নেশায়, অমরত্বের খোঁজে বাবা রিসার্চ চালিয়ে গেলেন। কিন্তু তার জন্য প্রয়োজন ছিল একটা জলজ্যান্ত মানুষ। কিন্তু মানুষের ওপর রিসার্চ করা তো আইনতভাবে নিষিদ্ধ। আমি বরাবরই পড়াশোনায় ভালো ছিলাম। বাবা চেয়েছিলেন আমাকে জেনেটিক্যাল ইঞ্জিনিয়ার বানাতে, আর হয়েছিও তাই। কিন্তু আমার যমজ ভাই দীপ্ত, ও বরাবরই পড়াশোনা, খেলাধুলো সবেতেই খারাপ। সবেতেই সে একটা ফেলিওর ছাড়া আর কিছু নয়। হ্যাঁ, মা আমাদেরকে সমানভাবে ভালোবাসলেও বাবা তাকে সহ্য করতে পারতেন না। তার মতন একজন সফল জুলজিস্টের ছেলে কিনা একজন ফেলিওর। তাই নিজের রিসার্চের জন্য বাবা দীপ্তকে ব্যবহার করতে লাগলো গোপনে। আমাদের বয়স যখন 10, তখন থেকেই দেখতাম বাবা কি যেন একটা ইনজেকশন জোর করে দীপ্তর হাতে ফুটিয়ে দিত। এভাবে ক্রমশ 12 বছর ধরে বাবা দীপ্তকে সেই ইনজেকশন দিত আর তাকে বোঝাতো যে সে একটা ওয়্যারউলফে পরিণত হচ্ছে। এইভাবে তাকে মানসিকভাবে অত্যাচার করত। একটা জিনিস লক্ষ্য করেছিলাম যে দীপ্তর সারা গা ঢেকে গেছে লম্বা লম্বা কালো লোমে। দূর থেকে দেখলে মনে হবে ঠিক যেন কোনো নেকড়ে 2 পায়ের ওপর দাঁড়িয়ে আছে, অর্থাৎ একটা ওয়্যারউলফ। আসলে বাবা দীপ্তর শরীরে ইনজেক্ট করতেন টেস্টোস্টেরন, মানুষের না, নেকড়ের টেস্টোস্টেরন। দীর্ঘ বছর ধরে ইনজেক্ট করার কারণে দীপ্তর জেনেটিক্যাল ডিসঅর্ডার হয়। তার ফলেই দীপ্ত কনজেনিটাল হাইপারট্রিকোসিস নামক রোগে আক্রান্ত হয়। এই রোগে আক্রান্ত ব্যক্তির সারা শরীর ঢেকে যায় বড় বড় কালো লোমে। লোম এতটাই ঘন হয়ে যায় যে দূর থেকে তাকে দেখে একটা নেকড়েই মনে হবে। দীপ্তর সাথেও একই হয়। ধীরে ধীরে আমাদের যখন 22 বছর বয়স হলো, একদিন দেখি বাবা দীপ্তর গায়ে আবার ফুটিয়ে দিতে যাচ্ছিল সেই ইনজেকশন। হঠাৎ এমন সময় দীপ্ত ঘর ঘর করে একটা আওয়াজ করে বাবার উপর ঝাঁপিয়ে পড়ে তার ঘাড়ে এক কামড় বসিয়ে ঘাড় থেকে মাংস খুবলে নেয়। তারপর একবার পাশবিক দৃষ্টিতে তাকালো আমার দিকে। তারপর দেখি মাংস ছিঁড়ে ছিঁড়ে খেতে লাগলো। ওই দৃশ্য দেখে আমার হাত পা ঠান্ডা হয়ে যায়, কিন্তু নিজেকে শক্ত করি। দীপ্তর দিকে তাকিয়ে দেখি সে আসলেই একটা নেকড়ের মতো আচরণ করছে। বুঝলাম বাবার রিসার্চ সফল হয়েছে। তবে কি দীপ্ত সত্যি সত্যি ওয়্যারউলফে পরিণত হয়েছে? তার মধ্যেই লুকিয়ে আছে অমরত্বের চাবিকাঠি, যেমনটা বাবা বলেছেন।
বাবা নিজের হাতের নাগালে অমরত্ব না পেলেও আমি হাসিল করবই। একটা খিল নিয়ে গিয়ে পেছন থেকে দীপ্তর মাথায় আঘাত করলাম। সে মাটিতে লুটিয়ে পড়তেই তাকে বন্দি করলাম ল্যাবের মধ্যেই একটা রুমে, আর বাবার আধ খাওয়া মৃতদেহটাও ওই রুমেই রেখে দিলাম। বুঝেছিলাম দীপ্ত ওই মৃতদেহটাকে নিশ্চিহ্ন করে দেবে, আর কেউ কখনো খুঁজে পাবে না ওদের দুজনকে। আস্তে আস্তে খবর ছড়িয়ে পড়লো যে বাবা ও দীপ্ত নিখোঁজ। থানায় গিয়ে মিসিং ডায়েরিও করিয়ে আসি। তারপর কেটে গেছে 8 বছর। মা বয়সকালে মারা যায়, আমি বিয়ে করি, আর নিজের এই ল্যাবে দীপ্তকে আটকে রেখে রিসার্চ করি। তনয়া জানে আমার মাংসের খুব নেশা। সপ্তাহে 7 দিনই তাকে মাংস করতে হয় আমার জন্য, কিন্তু আসলে সেই মাংস লাগে তোর জন্য। কিন্তু যে নেকড়ে একবার মানুষের মাংসের স্বাদ পেয়েছে, তাকে কি আর মুরগি খাসির মাংসে ভুলিয়ে রাখা যায়? এই অবধি ডায়েরিটা পড়ে থামলেন প্রমথেশবাবু। তারপর বললেন, এইবার নিশ্চয়ই বুঝলে আমি কি করে সবটা জানলাম। তারপর ওই দিনই ফরেন্সিক ল্যাব থেকে ডক্টরের ফোন এলো। তিনি জানালেন যে 2টো লোমই মানুষের, এবং ডিএনএ টেস্ট করে জানা গেছে যে 2টো লোমই একই মানুষের, এবং সেই ডিএনএ খুনির ডিএনএর সঙ্গে ম্যাচ করে গিয়েছে। ব্যাস, 2 2 4 করে ফেললাম। অর্ধেন্দুকে ডেকে পাঠালাম এবং তাকে পুরো ব্যাপারটা বললাম। আমার কথা মতোই সে গতকাল এখানে আসে এবং তনয়াকে বলে যে তোমার খাবারে ওষুধ মিশিয়ে খাইয়ে দিতে। আসলে ওটা ঘুমের ওষুধ ছিল। আমি দেখতে চেয়েছিলাম যে তুমি যদি ঘুমিয়ে থাকো তাহলে আর কোনো খুন হয় কিনা। আর ব্যাস, হলোও তাই। গতকাল রাতে আর কেউ খুন হয়নি। বুঝে গেলাম তুমি খুনি। রোজ রাতে তুমি ল্যাবরেটরির সেই গোপন পথ দিয়ে বাইরে যেতে আর শিকার করতে, কিন্তু তনয়া বুঝতে পারত না, কারণ দিব্য রাত অবধি তার ল্যাবে থাকত। তারপর ভোরবেলা এসে নিজের রুমে ঘুমিয়ে পড়ত। তাই তুমি কখনো ধরা পড়নি। সেদিন ল্যাবে ঢুকেই কেমন একটা নোংরা পচা গন্ধ পেয়েছিলাম। আসলে তুমি খুন করে ছুরি দিয়ে সেই মৃতদেহ থেকে মাংস কেটে এনে ওই ল্যাবে বসে খেতে। আর আমি শিওর ল্যাবের ওই বন্ধ ঘরে তুমি দিব্যকে আটকে রেখেছ। এখন আমাদেরকে চুপচাপ ওই ঘরে নিয়ে চলো। কিন্তু এসব কি করে সম্ভব? মানুষ নেকড়েতে পরিণত হচ্ছে, এটাও কি সম্ভব নাকি কোনোভাবে? মানুষ আসলে কখনোই নেকড়ে হতে পারে না। প্রমথেশের কাছ থেকে ব্যাপারটা শুনে আমি স্টাডি করি এই কেসটা নিয়ে, এবং জানতে পারি যে ক্লিনিক্যাল লাইকেনট্রফি নামক এক ধরনের মানসিক রোগ আছে। যে রোগে আক্রান্ত ব্যক্তি মনে করেন যে তিনি নিজে একজন নেকড়ে। দীপ্তও এই একই রোগে আক্রান্ত। আসলে দীপ্তর বাবা ওর উপর যে মানসিক অত্যাচার করত, তাতে দীপ্তর মানসিক স্বাস্থ্য ভেঙে পড়ে। তার সাবকনসিয়াস মাইন্ড এটাই গড়ে তোলে যে দীপ্ত একটি ওয়ার উলফে পরিণত হয়েছে, তাই সে যখন ইচ্ছে তখনই নেকড়েতে পরিণত হতে পারে। এইবার প্রমথেশবাবু আবার বলে উঠলেন, নাও চলো চলো, এবার আমাদের ওই বন্ধ ঘরে নিয়ে চলো। ওনার কথা মতোই আগে আগে চলতে লাগলো দীপ্ত, ও পিছনে পিছনে প্রমথেশবাবু ও অর্ধেন্দুবাবু। ল্যাবের ঘরে দীপ্ত সবে 1 ধাপ সিঁড়ি নেমেছে, এমন সময় হঠাৎ তীব্র গতিতে পিছনে ঘুরেই ল্যাবের দরজাটি বন্ধ করে দিল সে। প্রমথেশবাবু দীপ্তর পিছনেই ছিলেন, তাই অকস্মাৎ দরজা বন্ধ করাতে দরজাটা এসে বাড়ি খায় ওনার নাকে। ব্যথাটা সামলে উঠতে তিনি বলে উঠলেন, খবরদার দীপ্ত, পালানোর চেষ্টা করবে না। বাইরে আমার ফোর্স ঘিরে রেখেছে বাড়িটা। আদালতের অর্ডার আছে আমার কাছে, তোমাকে দেখলেই যাতে গুলি করা হয়। এই বলতে বলতে দরজায় ক্রমাগত আঘাত করতে লাগলেন তিনি, কিন্তু ভেতর থেকে কোনো আওয়াজ পাওয়া গেল না। হঠাৎ বাইরে থেকে বন্দুকের গর্জন শোনা গেল। ওনারা দ্রুত ছুটে গেলেন বাইরে। গিয়ে দেখলেন দীপ্ত গুলিবিদ্ধ হয়ে মাটিতে লুটিয়ে আছে। সে ওই গোপন পথ দিয়ে বাগানে পেরিয়ে পালাতে চেয়েছিল, কিন্তু পুলিশ ফোর্স তাকে দেখা মাত্রই গুলি চালায়। তারপর তারা দ্রুত ল্যাবে ঢুকে
দিব্যকে উদ্ধার করে ঘরে আনে। তখন সে অচেতন। যাওয়ার আগে প্রমথেশবাবু তনয়াকে বলে যান, আগে দিব্যকে সুস্থ করে তোলো, পরে ওকে পুলিশ হেফাজতে নিয়ে যেতে হবে এই কেস কোর্টে উঠলে। কারণ দীপ্তকে 8 বছর ধরে আটকে রেখে তার উপর রিসার্চ চালিয়ে গেছে। আইনতভাবে একজন মানুষের ওপর রিসার্চ করাও দণ্ডনীয় অপরাধ। আর নিজের বাবার খুনেও দিব্য জড়িত। তনয়া চুপ করে থাকে। তারপর বেশ কয়েকদিন কেটে গেছে। দিব্য সুস্থ স্বাভাবিক হয়ে ওঠে। দেওয়ালে টাঙিয়ে রাখা পাশাপাশি দুটো ছবি, একটি দিব্যর বাবার, অপরটি দীপ্তর। তবে দেখে বোঝার উপায় নেই যে সেটা দিব্য নাকি দীপ্তর ছবি। দুইজনকেই দেখতে একদম অবিকল। সেই ফটোতে মালা পরিয়ে দিতে দিতে দিব্য বলছে, জন্মিলে মরিতে হবে, অমর কে কোথা কবে, চিরস্থির কবে নীর, হায় রে জীবন নদে। দিব্য, কি বিড়বিড় করছো বলো তো তুমি? আর অমন পাগলের মতন হাস্যটাই বা কেন? হাসছি কেন? হ্যাঁ, হাসছি কেন? দাঁড়াও বোঝাচ্ছি। বলেই হাতের কাছের ফুলদানিটা ছুঁড়ে মারে তনয়ার মাথায়। মাথা ফেটে রক্ত ঝরতে থাকে। দিব্য তখনই লাফ দিয়ে ঝাঁপিয়ে পড়ে তনয়ার উপর। তারপর হিংস্র নেকড়ের মতো জিভ বার করে তনয়ার কপাল থেকে ঝরে পড়া রক্ত চেটে চেটে খেতে লাগে। আহ, কতদিন বাদে মানুষের রক্তের স্বাদ পেলাম। হ্যাঁ, এটা কি দেখছে তনয়া? কাকে দেখছে? কে তুমি? তুমি দিব্য হতে পারো না। কে কে তুমি? আমাকে আমাকে চিনতে পারছিস না? হ্যাঁ, গোটা 1 বছর ধরে যার সাথে থাকলি তাকেই চিনতে পারছিস না? আরে দেখ দেখ দেখ, ভালো করে দেখ। শোন 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 শোন, সেই দিন যে মরেছে সে আমার ভাই আর তোর স্বামী দিব্য। ওই দিন ল্যাবে ঢুকে আগে আমি জামা কাপড় খুলে দিয়ে একটা রেজার দিয়ে আমার সারা গায়ের লোম চেঁচে ফেলে দিই। তারপর দিব্যর পরনের পোশাক পরি আমি, এবং আমার পোশাক দিব্যকে পরিয়ে দিই, এবং ওর চোখ মুখে জল দিয়ে ওর জ্ঞান ফিরিয়ে নিজে অজ্ঞান হয়ে পড়ে থাকার ভান করি। বেচারা আমার ভাই 1 বছর ধরে অন্ধকার ঘরে বন্দি থেকে বোধহয় ওর মাথাটাই খারাপ হয়ে গেছিল। তাই ছাড়া পেতেই কোনো দিক না দেখেই গোপন রাস্তা দিয়ে পালাবার চেষ্টা করে আর প্রাণটা খোয়ায়। আর আর ও এত বছর ধরে আমাকে যে যন্ত্রণা দিয়ে এসেছিল, এই 1 বছরে আমি তা ওকে ফিরিয়ে দিয়েছি। আমিও রোজ ওর শরীরে নেকড়েস টেস্টোস্টেরন ইনজেক্ট করতাম। ফলে দিব্য সেই একই জেনেটিক্যাল রোগে আক্রান্ত হয় এবং ওর শরীরও আমার মতোই লম্বা লম্বা লোমে ঢেকে যায়। তাই সবাই ভেবে নেয় যে ওটা আমি। এবার তনয়া দেখল ওর সামনে থাকা মানুষটার মুখের অভিব্যক্তি কেমন হিংস্র হয়ে উঠেছে। মুখ বেয়ে লালা গড়িয়ে পড়ছে। অনেক দিন মানুষের মাংস পাইনি, আজ আজ আবার সেই স্বাদ পাবো। আয় আয় না, আরে আয় না, আয়। এমন সময় হঠাৎ তনয়া তার দুপা দিয়ে সজোরে লাথি মারে দীপ্তর পেটে, আর দীপ্ত ছিটকে গিয়ে পড়ে পাশের রুমে। দ্রুত উঠে তনয়া ফোন করে তার বাবা অর্থাৎ প্রমথেশ বাবুকে, কিন্তু তার হাত থেকে ফোনটা পড়ে যায়। সে একটি গড় গড় আওয়াজ শুনে পিছন ঘুরে তাকিয়ে দেখে উলঙ্গ অবস্থায় দাঁড়িয়ে আছে দীপ্ত, ঠিক একটি ওয়্যারউলফের ভঙ্গিতে। যদি তার গায়ে সেই বড় কালো লোম থাকত তাহলে সত্যি তাকে ওয়্যারউলফই মনে হতো। ঝাঁপিয়ে পড়ল দীপ্ত তনয়ার উপর, আর শোনা গেল তনয়ার আর্তনাদ। আগামীকাল সকালে নিউজ পেপারে যে খবরটি বেরোল, শহরে ফের মৃত 3। মৃতদের নাম তনয়া ঘোষ, প্রমথেশ তালুকদার এবং অর্ধেন্দু বসু।
নশ্বরতা। এই নশ্বরতাই হল সমগ্র বিশ্ব ব্রহ্মাণ্ডের এক অপরিবর্তিত নিয়ম। মানুষ যতবার এই নিয়ম ভেঙে পেতে চেয়েছে অমরত্ব, ততবারই সে পেয়েছে মৃত্যুর আহ্বান। এতক্ষণ তোমরা শুনলে থ্রিলিং থার্সডের আজকের নিবেদন, শ্রী কুণাল মুখার্জির একটি গল্প নশ্বরতা। পরের দিন আবার ফিরে আসছি নতুন একটি গল্প নিয়ে। ততদিন পর্যন্ত ভালো থেকো, সুস্থ থেকো। শুভরাত্রি।